চলে আসছি আবার। তো কেমন আছো সবাই বলো? তোমরা একটু কমেন্ট করো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না এখন। দেখো তো আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে, ঠিক আছে। তো তোমাদের এর আগের দিন আমার ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমার ক্লাসে হচ্ছে অপার ঢুকছিল। আসলে একটু উল্টাপাল্টা হয়ে গেছিল। আমি আসলে ভুল করে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে গেছিলাম। আমার আসলে খেয়াল ছিল না যে তোমাদের ক্লাস। তো তারপরে অপারকে বললাম তাহলে তুমি আজকের ক্লাসটা নিয়ে নাও ওদের। আমি 24 ব্যাচের ক্লাসে 25 ব্যাচের ক্লাসে ঢুকে গেছিলাম। তো এই কারণে অপারকে বললাম যে তোমাদের ক্লাসটা নিয়ে নিতে। দ্রুত দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাও। হ্যাঁ, ওই অ্যাপেই আছি, ওই অ্যাপেই কমেন্ট দেখছি আজকে। কে বলছে ভাইয়া ছুটি দেন, ক্লাস শুরু হইলো না আবার বলে ছুটি দেন, ধরে মারবো। আব্দুল্লাহ আল নোমান বলছে ভাই এর কমেন্ট পড়া যাবে না। আবির হোসেন, মার দেন ওরে। হ্যাঁ, ওরে মার দিতে হবে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিউক্লিয়ার পদার্থবিদ্যা ও পরমাণুর গঠন এই অধ্যায়ের আমরা আজকে পঞ্চম ক্লাসটা করব। তো আজকে আমরা নতুন একটা টপিক পড়বো। আজকে এই অধ্যায়ের আগে 4টা ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রথম একটা অংশ পড়ছি। আজকে 5 নম্বর ক্লাস থেকে আমরা দ্বিতীয় অংশটা পড়বো। আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদের সময় অধ্যায় ছিল 2টা আলাদা আলাদা অধ্যায়। একটা অধ্যায়ের নাম ছিল পরমাণুর গঠন আর একটা অধ্যায়ের নাম ছিল তেজস্ক্রিয়তা। তো তোমাদের 2টা অধ্যায় একসাথে মিলিয়ে নতুন একটা অধ্যায় করা হয়েছে এবং সেই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা। তো আজকে আমরা এই অধ্যায়ের নিউক্লিয়ার পদার্থবিদ্যা এই অংশেরই আলোচনা শুরু করব। তো তার আগে আমরা আজকে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করব। তো আজকের আমাদের ক্লাসের পড়ার প্রথম টপিক হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। তো এখন অনেকে বলতে পারে ভাই ব্যাসার্ধ তো আমরা নির্ণয় করছি, আমরা পরমাণুর এন তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছি। কি বের করছি? এন তম কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ ওই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছিল না, সেই ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছিল সেই কক্ষপথের ব্যাসার্ধটা আমরা বের করছি। তাহলে আজকে আমরা আবার কি ব্যাসার্ধ বের করব? আজকে আমরা ওই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছিল সেই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করব। তোমার মনে হইতে পারে যে ভাই সব মৌলের নিউক্লিয়াসের ব্যাসার্ধ তো একই হওয়া উচিত। না, একই হওয়া উচিত না। কারণ নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুমোদিত কিছু স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনরত থাকে। তাহলে নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তো প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সব মৌলের কি একই? বলো। প্রোটন এবং নিউট্রন সংখ্যা সব মৌলের কিন্তু একই না, সব মৌলের অ্যাটমিক নাম্বার কিন্তু একই না। যেমন হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, কিন্তু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তারপরে আমরা যদি ইউরেনিয়ামের কথা চিন্তা করি, তার অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ঠিক আছে? তো এরকম বিভিন্ন মৌলের অ্যাটমিক নাম্বারগুলা বিভিন্ন রকম। এই কারণে যেহেতু অ্যাটমিক নাম্বারগুলা বিভিন্ন, তার মানে নিউক্লিয়াসে অবস্থানরত অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাও কিন্তু আলাদা আলাদা। তো প্রোটন সংখ্যাগুলা এগুলা যেহেতু ভিন্ন, প্রোটনের পরিমাণ, প্রোটন সংখ্যার পরিমাণ এগুলা যেহেতু ভিন্ন, তো নিউক্লিয়াসে তো প্রোটন থাকবে।
তো যে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা বেশি, অবশ্যই তার আকারও বড় হতে হবে। ধরো যে ক্লাসরুমে ছাত্র সংখ্যা বেশি, সেই ক্লাসরুমের আকারটাও তো বড় করতে হবে। ধরো 50 জন বসতে পারে, সেইখানে তো তুমি 70 জনকে বসাইতে পারবা না। তাহলে কি করতে হবে? 70 জনকে বসাইতে হলে ক্লাসরুম বড় বানাইতে হবে। ঠিক তেমনি নিউক্লিয়াসে বেশি নিউক্লিয়ন থাকবে, নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন, প্রোটন এবং নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন। তো নিউক্লিয়ন সংখ্যা যাদের বেশি, তাদের থাকার জায়গাটাও তো বড় হওয়া লাগবে, তো তাদের নিউক্লিয়াসের আকারটাও বড় হবে। তা আমরা আজকে এই নিউক্লিয়াসের আকার অর্থাৎ ব্যাসার্ধটা নির্ণয় করব। তো সবাই সুন্দর করে হেডিং লিখে ফেলো, আশা করি সবাই চলে আসছো। আমাদের পড়া কিন্তু শুরু হয়ে গেছে আজকে। তাহলে আমরা আজকে প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। ধরো এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনরত ইলেকট্রনের অনুমোদিত কক্ষপথ হচ্ছে এইগুলা। তো আমরা এর আগে এই কক্ষপথের ব্যাসার্ধ বের করছি। এই যে কক্ষপথ, প্রথম কক্ষপথ তার ব্যাসার্ধ R1, দ্বিতীয় কক্ষপথ তার ব্যাসার্ধ R2। আমরা আগে এই কক্ষপথ গুলার ব্যাসার্ধ বের করছি, ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ বের করছি। আজকে আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের রেডিয়াসটা বের করতে চাই। নিউক্লিয়াসের যে রেডিয়াসটা সেইটা আমরা বের করতে চাই। তো এটাকে বড় হাতের আর বা ছোট হাতের আর যে কোনোটা দিয়েই তুমি লিখতে পারো। আমরা আজকে এইটা বের করতে চাই, আমাদের কক্ষপথের ব্যাসার্ধের নিয়ে কথাবার্তা না। তো নিউক্লিয়াসে কি কি অবস্থান করে? নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। কোন একটা মৌল যদি হয় এক্স, মৌলের সংকেত আর কি, যদি মৌলটা হয় এক্স, তাহলে জেড হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, যেটাকে আমরা এখানে লিখি নিচে, আর এ হচ্ছে ভর সংখ্যা, নিউক্লিয়ার নাম্বার বলে। ভর সংখ্যাকে ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার নাম্বার। ভর সংখ্যা কি? প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। কতগুলো প্রোটন কতগুলো নিউট্রন আছে সবগুলো যোগ করে হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে? এই ভর সংখ্যা বা নিউক্লিয়ার নাম্বার সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ। তাহলে আসো তো, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন এনপি, নাম্বার অফ প্রোটন, এটা হচ্ছে জেড। আর নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা দ্যাট ইজ নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ নিউট্রন, এটা হচ্ছে এ। এটা হচ্ছে টোটাল, এ হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। তাহলে কি হবে? এ মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা থেকে জেড পারমাণবিক সংখ্যা বাদ দাও, বাদ দিলে সেটাই হবে হচ্ছে নিউট্রন সংখ্যা। তো নিউক্লিয়াসে অবস্থান করে কি? প্রোটন এবং নিউট্রন। তো প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে একত্রে বলা হয় ভর সংখ্যা। যে অ্যাটমের, যে মৌলের ভর সংখ্যা বেশি হবে তার অবশ্যই নিউক্লিয়াসের আকারটাও বড় হবে। তাহলে নিউক্লিয়াসের আকারটা, নিউক্লিয়াসের আয়তনটা, এটা ডিপেন্ড করে কার উপর? ভর সংখ্যার উপর। তাহলে ভর সংখ্যার সাথে এই নিউক্লিয়াসের আকারের সম্পর্কটা কেমন? ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, আমি এখন এই নিউক্লিয়াসটাকে বাইরে এনে আঁকতেছি, শুধু আমরা নিউক্লিয়াস আঁকবো, আমাদের নিউক্লিয়াস নিয়ে লেনা দেনা, নিউক্লিয়াসটা আঁকবো, আমরা কক্ষপথ আঁকার দরকার নেই। এই নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রন, এই দুটো যোগ করে এই যে এ। তা আমরা এখন এই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা বের করতে চাই, এর ব্যাসার্ধটা নির্ণয় করতে চাই। এর ব্যাসার্ধটা, এটা একটা নিরেট গোলক, এর ব্যাসার্ধ আর এটা আমরা বের করতে চাই, এটা একটা নিরেট গোলক, এর ব্যাসার্ধটা আমরা হিসাব করে বের করতে চাই, এটার ব্যাসার্ধটা আর এইটা আমরা বের করতে চাই। তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি যে নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফল আর কি যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়ার সংখ্যা যত বেশি হবে তত সেই নিউক্লিয়াসের আকার বড় হবে। আকার মানে আয়তনটা বড় হবে, গোলকটা বড় হবে, গোলকের ভেতরের জায়গাটা বেশি হইতে হবে। ঠিক আছে? ভর সংখ্যা যেখানে অবস্থান করবে, কোথায়? এই নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস একটা নিরেট গোলকের মতো, তো এই গোলকের মধ্যে অবস্থান করবে। তাহলে গোলকের মধ্যে জায়গাটা বেশি হইতে হবে যখন এ বেশি হবে। তাহলে এর সাথে এর জায়গা, জায়গা মানে আয়তন। ঠিক আছে? প্রোটন এবং নিউট্রন এরা অবস্থান করবে, এরা এর ভেতর অবস্থান করবে, থাকবে। তাহলে থাকবে জায়গা, আয়তন। তাহলে যে জায়গা জুড়ে থাকবে সেই জায়গার আয়তন বেশি হইতে হবে যদি ভর সংখ্যা বেশি হয়। তাহলে আয়তনের সাথে ভর সংখ্যার সম্পর্কটা কেমন? অনেক কম সাউন্ড লাগছে, সাউন্ড অনেক কম, কি বলো? ভাই সাউন্ড আসছে না, হেডফোন নিলে তাই
সাউন্ড অনেক কম, দাঁড়াও 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 দেখি। হ্যালো 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 হ্যালো, সাউন্ড তো কম হওয়ার কথা না। দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখো তো এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, ওকে ওকে। দেখি আমি একটু এফবি তে কমেন্ট নিই। কি ব্যাপার, এফবির কমেন্ট কই গেল? ও হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জি ঠিক আছে, ওকে। সাউন্ড ঠিক আছে আশা করি, সাউন্ড আশা করি ঠিক আছে। তো দেখো আমরা ব্যাসার্ধটা বের করতে চাই, তাহলে নিউক্লিয়াসের যে আয়তনটা, সেই আয়তনের সাথে আয়তন এর সাথে আমরা ভর সংখ্যার সম্পর্কটা বলতে পারি যে সমানুপাতিক। কিন্তু আমরা তো চাইছিলাম ব্যাসার্ধ, হ্যাঁ এই যে আয়তনের মধ্যেই ব্যাসার্ধটা আছে, তাহলে আয়তন ভি 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন যেটা সেটা সমানুপাতিক হচ্ছে এ। তাহলে দেখো 4, 3, পাই এগুলো তো ভাই কনস্ট্যান্ট, তাহলে আমি কনস্ট্যান্ট গুলাকে বাদ দিই, এটা তো আমি সমান চিহ্ন দিয়ে লিখিনি, আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখছি তাই না। তাহলে আমি 4/3 পাই এগুলা কনস্ট্যান্ট, এগুলাকে বাদ দিয়ে এটা তো বলতেই পারি যে আর কিউবের সাথে এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। আর কিউবের সাথে এর সম্পর্ক কি, সমানুপাতিক। তাহলে এবার বোর্ডে দেখো, দেখো আর এটার সাথে এর সম্পর্ক, তাহলে এটা কিউব ছিল, তাহলে এটা হচ্ছে 1/3 উপরে পাওয়ার, ঠিক আছে, রুট কিউব আর কি। এবার আসো সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব। এবার সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে যে কনস্ট্যান্টটা আনা হয়, সেই কনস্ট্যান্টটা হচ্ছে আর নট, কে বা অন্য কিছু না, কনস্ট্যান্টটা হচ্ছে আর নট। এই আর নটের একটা নাম আছে, এটা হচ্ছে ফার্মি কনস্ট্যান্ট। এটা হচ্ছে ফার্মি কনস্ট্যান্ট, এটা এক্সপেরিমেন্টাল একটা কনস্ট্যান্ট, এক্সপেরিমেন্ট করে এই কনস্ট্যান্টের মান জানা গেছে। আর a⁴ তাহলে এটাই হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র। কোন কোন বইতে এই আরটাকে ক্যাপিটাল লেটার আর দিয়ে লিখছে, একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পাইলাম, এই যে আর নট এটা হচ্ছে ফার্মি কনস্ট্যান্ট, ফার্মি কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটার মান কত, এই কনস্ট্যান্টটার মান হচ্ছে 1.2 ফেমটোমিটার, ফেমটোমিটার। দ্যাট মিনস ফেমটোমিটার মানে 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার, ফেমটোমিটার মানে 10⁻⁻15, ঠিক আছে। অনেকে এইগুলো কিন্তু ভুল করে, পিকোমিটার মানে 10⁻12, অনেকে ভাবে পিকো মানে 10⁻15, এটা কিন্তু ভুল করে, ঠিক আছে। এটা কিন্তু একবার এমসিকিউ তে আসছিল, কোথায় জানো, মেডিকেলে মনে হয়। 1.2 ইন্টু 10⁻15 মিটার, দ্যাট ইজ 1.2 ফেমটোমিটার। তাহলে এইটা হচ্ছে আর নটের মান। এখন কথা বলতে পারো যে ভাই এই কনস্ট্যান্টের মানটা কিভাবে পাওয়া গেছে, এটা এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মান কিভাবে পাওয়া গেছে এইটা নিয়ে তোমাদের বইতে ওরকম বিস্তারিত তেমন কোনো আলোচনা নেই, তো জাস্ট কনস্ট্যান্টটার মানটা জেনে রাখো। এখন ম্যাথ যখন করতে হবে তখন তুমি এই সূত্র লিখে ফেলবা। এবার যে যে মৌলের নিউক্লিয়াসের ব্যাসার্ধ তোমাকে বের করতে বলবে, তুমি সেই মৌলের জাস্ট ভর সংখ্যাটা জানবা, এই ভর সংখ্যা এর মানটা এখানে বসাই দিবা, বসাই দিলেই কাজ শেষ। তাহলে ভর সংখ্যা জানা থাকলে আমরা যে কোনো মৌলেরই নিউক্লিয়াসের ব্যাসার্ধটা কত সেটা বের করতে পারবো। নিউক্লিয়াসের ব্যাসার্ধ স্বাভাবিক যে কক্ষপথের এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ তার তুলনায় অবশ্যই অনেক কম হবে, তো আমরা সেটা হিসাব নিকাশ করে দেখতে পারবো। এখানে তুমি এর মান বসাবা, ফার্মি কনস্ট্যান্ট বসাবা। এমনি দেখো ফার্মি কনস্ট্যান্টের মানই হচ্ছে 1.2 ইন্টু 10⁻15 মিটার। আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য যে মানে কক্ষপথের যে ব্যাসার্ধটা বের করছিলাম সেটা আসছিল 0.53 অ্যারমস্ট্রং, অ্যারমস্ট্রং মানে 10⁻10 মিটার। তো তার তুলনায় আরো অনেক কম, 10⁻15, এর সাথে এ গুণ হবে, a⁻1/3 গুণ হবে, তেমন তো কিছু বাড়বে না। 10⁻15 তো 10⁻10 হবে না, তাই না। তাহলে এইটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা কক্ষপথের ব্যাসার্ধ গুলাও বের করতে পারলাম। এখন আমরা সুন্দর করে এখান থেকে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা বের করতে পারলাম। তো চলো এবার আমরা দু একটা ম্যাথ করি। তো প্রথম প্রবলেমটা আমাদের বলা হচ্ছে
C612 O O816 এর নিউক্লিয়াস দ্বয়ের ব্যাসার্ধের অনুপাত, নিউক্লিয়াস দ্বয়ের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, ঠিক আছে, দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস, খুবই সহজ কোশ্চেন। তাহলে C612 আর O816, তো এইটা হচ্ছে ভর সংখ্যা। ধরো এটা A1 12 আর A2 হচ্ছে 16। আমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে কোনো লেনাদেনা নেই। নিউক্লিয়াসের ব্যাসার্ধ এটা হিসাব করার জন্য লাগবে হচ্ছে ভর সংখ্যা A লাগবে, জেড দিয়ে আমাদের কোনো কাহিনী নেই। আমরা ধরলাম এর নিউক্লিয়াসটার ব্যাসার্ধ R1, এর নিউক্লিয়াসটার ব্যাসার্ধ R2, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা। R1 এটা সমান সমান R0 A1 টু দি পাওয়ার 1/3, R2 এটা সমান সমান R0 তো ফার্মি কনস্ট্যান্ট, এটা সবার জন্য কনস্ট্যান্ট, A2 টু দি পাওয়ার 1/3। তাহলে এবার ভাগ দিয়ে দাও, এবার এটাকে ভাগ দিয়ে দাও। তাহলে R1 ডিভাইডেড বাই R2 এটা সমান সমান A1 ডিভাইডেড বাই A2 টু দি পাওয়ার 1/3। তা আমাদের এই ব্যাসার্ধের অনুপাত R1 বাই R2, এই অনুপাতটা আমাদের বের করতে বলছে। তাহলে A1 কার্বনের ভর সংখ্যা 12, অক্সিজেনের 16 টু দি পাওয়ার 1/3। কে হিসাব করবে? হিসাব করবে ক্যালকুলেটর, হিসাব করবে ক্যালকুলেটর। তাহলে 12/16 টু দি পাওয়ার, এর পাওয়ার হবে 1/3। তাহলে 0.9085। তাহলে R1 is to R2 0.9085 is to 1। এটা ঠিক আছে, বুঝছো? কি ক্লিয়ার? এবার শোনো, আমি তো তাও একটু ভেঙে ভেঙে দেখালাম, এত কিছু দরকারই নেই ভাই। এগুলো এমসিকিউতে আসবে, চট করে অ্যান্সার করে ফেলবা। এটা তো ভদ্রতার খাতিরে আমি লিখছি, কিচ্ছু দরকার নেই। ক্যালকুলেটর চাপ দিয়ে উত্তর বের করে ফেলবা, ক্যালকুলেটর চাপ দিয়ে। কি R ইকুয়াল টু R0 A টু দি পাওয়ার 1/3। ওকে, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু A1 বাই A2 ব্র্যাকেট টু দি পাওয়ার 1/3। শেষ, একবারে ডিরেক্ট লিখে ফেলবা, কোনো সমস্যা নেই। বা ডিরেক্ট ক্যালকুলেশন করবা, খাতা কলম যদি ব্যবহার করা না লাগে সেটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, আমি তো মনে করো যে প্রথম করতেছি বলে দেখালাম, কিন্তু তুমি তো খুবই অ্যাডভান্স থাকবা, তুমি একবার চট করে অ্যান্সার বের করে ফেলবা। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো নেক্সট, চেঞ্জ করলাম, এটা সহজ ম্যাথ, ঠিক আছে, এগুলো কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না, ভদ্রতার খাতিরে করানো হইল। এবার আসো, এবার খুব সুন্দর একটা প্রবলেম করব, ঠিক আছে। মানে যেই যে মেইনের যে কোশ্চেন, ওদের যে এমসিকিউ এক্সাম যেটা হয়, এখানে বহুতবার এখন যে প্রবলেমটা করবো, বহুতবার এই প্রবলেমটা আসছে, মানে এমসিকিউ তো বহুতবার আসছে এটা। তো এটা খুবই সহজ একটা ম্যাথ। দেখো, বলা হচ্ছে একটি নিউক্লিয়াস বিস্ফোরিত হইল, একটি নিউক্লিয়াস বিস্ফোরিত হয়ে দুটো খণ্ডে বিভক্ত হল। একটি নিউক্লিয়াস কোনো কারণে বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হলো, দুটি খণ্ডে বিভক্ত হলো। খণ্ডদ্বয়ের বেগের অনুপাত যথাক্রমে, খণ্ডদ্বয়ের বেগের অনুপাত, বেগের অনুপাত 27:1। খণ্ডদ্বয়ের ভরের গড় ব্যাসার্ধের ভর সংখ্যার অনুপাত কত, ভর সংখ্যার অনুপাত কত, এই তিনটা জিনিসই চাইতে পারবে। আমরা একবারে তিনটা জিনিসই তোমাকে চাইলাম, ঠিক আছে। তো এটা অনেকবার, ওই যে বললাম যে অনেকবার আসছে, কখনো চাইছে ভরের, কখনো চাইছে গড় ব্যাসার্ধের, কখনো চাইছে ভর সংখ্যার অনুপাত, আবার কখনো মনে করো ভর সংখ্যার অনুপাত দিয়ে বলছে দুইটি খণ্ডের বেগের অনুপাত কত। মানে বিভিন্ন ভাবে এই প্রবলেমটাকে ঘুরাই ফিরাই নিয়ে আসছে। কি ক্লিয়ার? তো এটা খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ, ঠিক আছে। মানে কোশ্চেন সবসময় ওদের যে কঠিন কোশ্চেন করে, ওদের সবসময় তা না, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে যা আছে কোশ্চেন গুলো খুবই সহজ। তো দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে, এটা ভেঙে দুটো খণ্ড হয়ে গেছে।
তো ধরো ভাই এই একটা খণ্ড আর এই একটা খণ্ড বিভক্ত হয়ে গেছে, দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তো এই খণ্ডের ব্যাসার্ধ ধরো R1, এই খণ্ডের ব্যাসার্ধ ধরো R2। এই যে খণ্ডটা, এই খণ্ডের ভর মনে করো M1, এই খণ্ডের ভর হচ্ছে M2। এই যে খণ্ডটা, এই খণ্ডের ধরো ভর সংখ্যা হচ্ছে A1, এই খণ্ডের ভর সংখ্যা হচ্ছে A2। এর অনুপাতটা আমাদের বের করতে বলছে। এবার এটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে, এটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে ছুটে চলে গেছে। তো যে বেগ ছুটে চলে গেছে সেই বেগের অনুপাত আমাদের দেওয়া আছে 27:1। তো ভর বেগের সংরক্ষণশীলতা, তাই না? ভর বেগের সংরক্ষণশীলতা। তো প্রথমে যখন এই অবস্থায় ছিল, দেখো এই অবস্থায় যখন ছিল তখন এটা তো স্থির ছিল। এবার এটা যখন বিস্ফোরিত হয়ে দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে, তাহলে ভর বেগের সংরক্ষণশীলতা যে আদিতে এই অবস্থায় ছিল, যে এটা হচ্ছে আদি, এবার এইটা থেকে পরবর্তীতে দুটো খণ্ড বিভক্ত হয়েছে, এই একটা খণ্ড আর এই একটা খণ্ড। এই খণ্ড দুইটাতে বিভক্ত হয়ে তারা বেগ দিয়ে ছুটে চলে গেছে। তো এর যে বেগটা, এটাকে V1 বললাম, M1 বেগ V1, এটার বেগ M2, সরি বেগটা হচ্ছে V2 আর ভরটা হচ্ছে M2। কি ক্লিয়ার? তো প্রথমে আসো ভর বেগের সংরক্ষণশীলতা খাটাই, ভর বেগের সংরক্ষণশীলতা খাটাই। তাহলে এর যে ভরটা, এর ভরকে ধরলাম M, কোনো বেগ নেই, তো বেগ নেই তাহলে ভর বেগ কত? 0। ঠিক আছে, কোনো বেগ কিন্তু নেই, এটা কিন্তু স্থির ছিল। তাহলে এর বেগটা কত? বেগ বললাম ধরো U0। তাহলে প্রথমে ভর বেগের সংরক্ষণশীলতা খাটাই আমরা পাই, ভর বেগের সংরক্ষণশীলতা খাটাই আমরা পাই M গুণ 0 M1 V1 প্লাস M2 V2। তো ভাই এটা তো 0। এবার M1 V1 M2 V2, এই যে M1 V1 প্লাস M2 V2। তাহলে দেখো তো M1 V1 ইকুয়াল টু মাইনাস M2 V2 না? M1 V1 ইকুয়াল টু মাইনাস M2 V2। এই যে মাইনাস, এই মাইনাসটা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে, দিক। এই মাইনাসটা দিক নির্দেশ করে। কিভাবে দিক নির্দেশ করে? V1 যেদিকে V2 হবে তার বিপরীত দিকে, V1টা যেদিকে V2 হবে তার বিপরীত দিকে, এই দিকটা নির্দেশ করে। তাহলে মাইনাসটা বাদ দিয়ে শুধু মানের বিবেচনায়, শুধু মানের বিবেচনায়, মানের বিবেচনায় আমরা দেখো তো এই কথাটা লিখতে পারি না? M1 V1 সমান সমান M2 V2, শুধু মানের বিবেচনায়, মান। তাহলে M1 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু ভাই V2 বাই V1। খণ্ডদ্বয়ের বেগের অনুপাত দেওয়া ছিল, এই যে বেগের অনুপাত। তাহলে V1 আর V2 এটা আমাদের দেওয়া ছিল। যে প্রথম খণ্ডের বেগ যদি আমি বলি V1, দ্বিতীয় খণ্ডের বেগ হচ্ছে V2। তাহলে V1 এবং V2 এর রেশিওটা দেওয়া ছিল। তাহলে অতএব আমি এখান থেকে পেয়ে গেছি, ভরের রেশিওটা পেয়ে গেছি M1 বাই M2 এটা সমান সমান V2 বাই V1, এটা উল্টে যাবে, তাহলে উপরে 1 আর নিচে 27। তাহলে এটা হচ্ছে ভরের রেশিও। কি ক্লিয়ার? এটা হচ্ছে ভরের রেশিও। এবার আসো, তাহলে প্রথমটা হলো এই যে ভরের রেশিও চাইছে, হলো গড় ব্যাসার্ধ। এবার বলছে নাও ব্যাসার্ধের অনুপাতটা বের করো, খুবই সহজ, ভর পাইলে সব পাওয়া যাবে। M1 বাই M2 ইকুয়াল টু 1/27। আসো M ইকুয়াল টু রো ভি। দেখো এটা বিস্ফোরিত হয়ে দুটো খণ্ডে বিভক্ত হয়েছে, ঘনত্বের তো কোনো চেঞ্জ হয়নি, ভাগ হয়ে গেছে, ঘনত্ব তো একই আছে। তাহলে M ইকুয়াল টু রো ভি, রো V1 আমি একটা একবার লিখছি 4/3 আয়তন 4/3 পাই R1 কিউব, নিচে রো 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু 1/27। রো 4/3 পাই কাটাকাটি। তাহলে বলো এবার R1 বাই R2 এটা ইকুয়াল টু কি হবে? 1/27 এর রুট কিউব, তাহলে 1/3। বুঝছো? 1/27 এর রুট কিউব, তাহলে কত হবে? 1/3। তাহলে এটা হচ্ছে তাদের গড় ব্যাসার্ধ। কেন গড় ব্যাসার্ধ বলছে? কি দুটো খণ্ড বিভক্ত হয়ে গেছে, তো খণ্ড দুটো একেবারে ধরো যে গোলগাল খণ্ড এমন তো না, নিরেট গোলকের মতো তো এমন তো নাও হইতে পারে। তো এই কারণে আর কি ওই যে গড় ব্যাসার্ধ বলছে, মানে মোটামুটি তাদেরকে দুটো খণ্ডকে দুটো গোলক চিন্তা করে তারপরে ব্যাসার্ধটা বের করো। এবার বলছে ভর সংখ্যার রেশিও, ভর সংখ্যার রেশিও যা, ভরের রেশিওটাও তাই। ঠিক আছে, ভর সংখ্যার ভরের রেশিও তাই, একই জিনিস। ভর সংখ্যা আর ভর এরা পরস্পরের সাথে সমানুপাতিক, দুটো একই জিনিস না, একই জিনিস না, কিন্তু অনুপাতটা সেম হবে, কারণ পরস্পরের সাথে সমানুপাতিক সম্পর্ক। এবার তোমার আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি নিজেই যাচাই করে দেখো। তুমি ব্যাসার্ধ পেয়ে গেছো না, R1 বাই R2 পেয়ে গেছো তো, এটা সমান সমান 1/3। ওকে, এবার আর সমান সমান বসো, R ইকুয়াল টু R0 a টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তাহলে R0 A1 1/3।
ঠিক একইভাবে R2 ইকুয়াল টু R0 A2 1/3 সমান সমান 1/3। R0 কাটাকাটি, তাহলে A1 ডিভাইডেড বাই A2 এটা ইকুয়াল টু 1/3, এই পাশে 1/3। তাহলে এবার পাওয়ার 3 দাও, তাহলে 3 দিলে এখানে অতএব A1/A2, এখানে A1/A2 আর এর কিউব করলে 1/3 এর কিউব 27। দেখছো হয়েছে? দেখো M1/M2 যা ছিল A1/A2 তাই হয়েছে। তো পারা যাবে না, এটা কিন্তু আসবে। ঠিক আছে, এটা কিন্তু আসবে, তুমি কিন্তু এটা ফেস করবা জীবনে, কোথাও না কোথাও এটা ফেস করবা। খুব ভালো ভালো পরীক্ষাতে এই জিনিসগুলো ফেস করবা, এগুলো কিন্তু আসবে। বিশেষ করে এই প্রবলেমগুলো বুয়েট প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে ডান। এবার আসো নেক্সট, চেঞ্জ করলাম। এবার একটা খুব সুন্দর একটা কোশ্চেন দিচ্ছি। C612 এর দুটি নিউক্লিয়াসকে পরস্পরের সাথে স্পর্শ করাতে কৃত কাজ কত? পরস্পরের সাথে স্পর্শ করাতে কৃত কাজ কত? পরস্পরের সাথে স্পর্শ করিয়ে রাখতে কৃত কাজ কত? দুটো নিউক্লিয়াস, শুধু নিউক্লিয়াস, ঠিক আছে, কক্ষপথ টক্ষপথ ভাবো না, দুটো নিউক্লিয়াসকে পরস্পরের সাথে স্পর্শ করাবো। এই একটা নিউক্লিয়াস আর এই একটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসের আকার একই রকম। C612 এর দুইটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসকে পরস্পরের সাথে স্পর্শ করাবো, স্পর্শ করিয়ে এভাবে রাখতে কৃত কাজ চাইছে। তো একটু ভাবো, প্রশ্নটা নিয়ে একটু চিন্তা করো। এখানে কৃত কাজ কেন আসবে? এখানে কৃত কাজ কেন আসবে? এখানে কাজ আসার কথা বলো তো। দুটো নিউক্লিয়াসকে পাশাপাশি বসাই দিব, শেষ। এই যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস দুটো পজিটিভ চার্জ। নিউটনের কোনো চার্জ নাই, ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন আছে না, তার চার্জ আছে না। তাহলে প্রোটন আছে, পজিটিভ চার্জ, এটারও প্রোটন আছে, দুটো নিউক্লিয়াস দুটো পজিটিভ চার্জ। তাহলে একই ধরনের দুটো পজিটিভ চার্জকে পরস্পরের সাথে এনে লাগায় তুমি রাখবা, পরস্পরের সাথে স্পর্শ করায় বসায় রাখবা, থাকতে চাবে ওরা? ওরা তো পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরাই। তাহলে তুমি যখনই এরকম দুটো চার্জকে পরস্পরের সাথে স্পর্শ করিয়ে পরস্পরের কাছাকাছি এনে রাখবা, তখন তোমার দ্বারা একটা কাজ হবে, ঠিক আছে। সেই কাজটা এই তুমি আসলে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছো। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এখানে যে তড়িৎ ক্ষেত্রটা তুমি তৈরি করছো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভব শক্তি হিসেবে তোমার দ্বারা কৃত কাজ, এজেন্ট দ্বারা, বাহ্যিক এজেন্ট দ্বারা কৃত কাজ, এটা বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তো এই কৃত কাজ বা বিভব শক্তিটা আমাদের বের করতে হবে। দেখো তো, চিন্তা করে দেখো তো, মনে টনে পড়ে কিনা। স্থির তড়িতে এগুলা হয়তো পড়ছো তোমরা, ঠিক আছে। এই যে এই একটা চার্জ হচ্ছে কিউ চার্জ। ধরো এটাকে আমি পজিটিভ চার্জই বললাম, যে এটা পজিটিভ একটা চার্জ। এই চার্জ থেকে আর দূরত্বে এইখানে তুমি আর একটা চার্জ এনে বসাবা, এটা আর একটা ধরো ছোট হাতের কিউ পরিমাণ চার্জ এনে বসাবা। এটা বসাইতে তোমার কাজ হবে না? বলো, কাজ হবে না? অসীম থেকে, অসীম মানে ক্ষেত্রের বাইরে থেকে, ধরো এটা হচ্ছে ক্ষেত্র, তো ক্ষেত্রের বাইরে থেকে এখানে এনে এই চার্জটাকে বসাইছো, এটা বসাইতে তোমার অসীম থেকে তোমার দ্বারা কৃত কাজ হবে না, তোমার এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজ WeXT। তাহলে কিউ পরিমাণ চার্জ আনতে কৃত কাজের মানটা কেমনে হিসাব করতাম আমরা, দেখো তো মনে পড়ে কিনা। কিউ পরিমাণ চার্জ আনতে কৃত কাজ WeXT, অতএব একক পরিমাণ চার্জ আনতে কৃত কাজ WeXT ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে একক পরিমাণ চার্জ আনতে কৃত কাজ। এই একক পরিমাণ চার্জ ওখানে আনতে কৃত কাজটাই হচ্ছে বিভব, এটাই হচ্ছে বিভব, এটাই হচ্ছে ভি, ঠিক আছে। এটা কি বিভব? তাহলে বিভব ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? ভি ইনটু কিউ। দেখো মনে পড়ে কিনা। তাহলে এই কাজটা তোমার করা লাগবে, ঠিক আছে। তুমি ওখানে যদি চার্জটা নিয়ে বসাও, তাহলে এই কাজটা করতে হবে যে কৃত কাজের মানটা কত। কৃত কাজের মানটা হচ্ছে WeXT এক্সটার্নাল এজেন্ট কর্তৃক, অর্থাৎ তোমার দ্বারা যে কৃত কাজটা সেটা হবে এই পয়েন্টের তড়িৎ বিভব এবং তার সাথে যে চার্জটাকে এনে আমি বসালাম সেই চার্জটার মান। ওই পয়েন্টের তড়িৎ বিভব ভি এবং যে চার্জটাকে আমি এনে ওখানে বসালাম সেই চার্জের মানটা, দ্যাট ইজ ছোট হাতের কিউ, স্মল লেটার কিউ। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? অভি মেসেজ দিছে, অভি কেন মেসেজ দিবে দেখি, ফোন কই গেল? বলো তো, ভি সমান সমান কত দেখি, মনে পড়ে কিনা তোমাদের। বলো, ভি সমান সমান কত? বলো, ভি সমান সমান কত? ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই
4 পাই এপসাইলন নট। এই পয়েন্টের বিভব কার জন্য? এর জন্য। এর তো ক্ষেত্র। এই দুটো চার্জের মধ্যে এইটার নাম হচ্ছে, স্থির পড়ে ফেলতেছি, এটার নাম হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং চার্জ। ফিল্ড ক্রিয়েটিং চার্জ, এটা ফিল্ড ক্রিয়েট করছে। আর এর ফিল্ডে তুমি একে এনে বসাইছো, দ্যাট ইজ টেস্ট চার্জ। টেস্ট চার্জ, বুঝতে পারছো? এটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ, এর ফিল্ডের মধ্যে তুমি একে এনে বসাইছো। তাহলে এর ফিল্ড ক্রিয়েটিং চার্জ, এর ফিল্ডের মধ্যে তাহলে এর জন্য এর পয়েন্টে বিভব, তাহলে বিভব 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর বিভব ইনটু যাকে এনে বসাচ্ছ সেই চার্জ কিউ। তাহলে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর ইনটু ছোট হাতের কিউ। বুঝতে পারছো? এই জিনিসটা তো জানা আছে তোমাদের, তাই না? তাহলে এবার আসো, চিন্তা করো, এবার এখানে চিন্তা করো, এইটা হচ্ছে একটা চার্জ, এইটা হচ্ছে একটা চার্জ, এটা তার সেন্টার, চার্জটা কত? কিউ। আর এর ক্ষেত্রের মধ্যে একে এনে আমি বসাচ্ছি, ধরো এখানে নেই, এখানে নেই, তা আমি কি করব? এই যে দূর থেকে একে এনে এখানে বসাবো। এও তো একটা চার্জ, এটাকে বললাম ছোট হাতের কিউ। এবার কতটুকু চার্জ দেখো, C612, তাহলে অ্যাটমিক নাম্বার তো জেড, অ্যাটমিক নাম্বার তো জেড, তো নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন থাকে, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ZE, তাই না? নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ZE। তাহলে এর কিউ হচ্ছে 6E, পজিটিভ চার্জ কিন্তু, ঠিক আছে? 6E এটা পজিটিভ চার্জ, এরও কিন্তু পরিমাণ হচ্ছে 6E। তাহলে এর ক্ষেত্রের মধ্যে একে এনে বসাবো। তাহলে একে আমি একটু ডেকে নিয়ে আসি, আসো, এই যে এটাকে নিয়ে আসতেছি, এটাকে নিয়ে আসছি, নিয়ে আসে এইখানে বসিয়ে দিব, এই যে বসিয়ে দিলাম। তাহলে একটা চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আরো একটা চার্জ এনে বসালাম। ব্যাপারটা এরকম, কাকতালীয় ভাবে দুটো চার্জ একই, কাকতালীয় ভাবে দুটো চার্জ একই। তাহলে এর চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে এর চার্জটাকে এনে বসালাম। কি ক্লিয়ার? তাহলে এবার দেখো, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর, আবার এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর। কি কথা কি বুঝছো? তো তুমি বলো তো, আমি এই চার্জটার কেন্দ্র থেকে এই চার্জটাকে কত দূরে এনে বসাচ্ছি? কত দূরে? 2r দূরে, তাই কি না? দেখো তো, এখান থেকে এর কেন্দ্র থেকে এই চার্জটা আমি যেখানে বসালাম তার দূরত্ব ছিল r, তাহলে এই rটা এবার কত? 2r। তাহলে আমরা কি করলাম? এই চার্জের কেন্দ্র থেকে 2r দূরে আর একটা চার্জ এনে বসালাম। তাহলে এই বসাইতে আমার যে কাজটা হবে, তাহলে যে কৃত কাজটা হবে সেই কৃত কাজটা হচ্ছে W, বা এটাই পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? অনেক সময় বলতে পারে পটেনশিয়াল এনার্জি কত, এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি করতে কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি মানে লাগবে আর কি। তাহলে 1/4 পাই এপসাইলন নট বড় হাতের কিউ, তাকে এনে বসালাম ছোট হাতের কিউ, ডিভাইডেড বাই কত দূরে বসালাম, এর কেন্দ্র থেকে কত দূরে বসালাম সেই দূরত্ব 2r। বুঝছো? ঠিক আছে? এইবার আসো মান বসাই। তাহলে 1/4 পাই এপসাইলন নট বড় হাতের কিউ ছোট হাতের কিউ দুটাই হচ্ছে 6e, তাহলে 6e তার স্কয়ার আর নিচে হচ্ছে 2r। আর এই যে 2r, এই r কে এখন আমরা ভাঙবো। এই rটা কি? নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান সমান আমরা তো জানি r0 a টু দি পাওয়ার 1/3, r0 a টু দি পাওয়ার 1/3, তাহলে 9 × 10 টু দি পাওয়ার 9, 9 × 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 6 × 1.6 × 10 টু দি পাওয়ার -19 তার স্কয়ার টু r0 1.2 × 10 টু দি পাওয়ার -15। এ হচ্ছে 12, এ হচ্ছে 12 টু দি পাওয়ার 1/3। তাহলে আসো মান বসাই, মান বসাই। এবার আসো 9 এক্সপোনেনশিয়াল ফাংশন 9 × 6 × 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 × 1.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -15 × 12 টু দি পাওয়ার 1/3। তাহলে এটা হচ্ছে 2.5159 × 10 টু দি পাওয়ার -13 জুল। হ্যাঁ বলো তো, ঠিক আছে? ঠিক আছে, 10 টু দি পাওয়ার -13 আসলো, আমার তো 13 আসলো। দাদা 6 এর উপর স্কয়ার হবে তো? ওহো সরি,
দেখছো, বোঝা যায় যে বয়স বেড়ে যাচ্ছে। 6 এর উপর স্কয়ার হবে, হ্যাঁ ঠিক আছে, ভুল করে ফেলেছি, এই তো 6। তাহলে আসো দেখি আরেকবার হিসাব করি, আরেকবার হিসাব করতে হবে, ভুল হয়ে গেছে। তাহলে 6 ইন্টু 1.50 1.509 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 জুল। তো এই সকল যে 10 টু দি পাওয়ার মাইনাস 12 জুল যখন শক্তির মান অনেক কম হয় তখন এগুলোকে আমরা ইলেকট্রোভোল্ট এককে নিয়ে যাই। তাহলে ভাগ দাও 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। জুল এককে রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাইতেছি ইলেকট্রোভোল্ট এককে নিতে আর কি, দেখতে ভালো লাগে আমার। তাহলে ইলেকট্রোভোল্ট এককে এটা আসছে হচ্ছে 8 2 9.434 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত ইলেকট্রোভোল্ট, এটা ইলেকট্রোভোল্টে। এবার যদি মনে করো যে একে মেগা ইলেকট্রোভোল্ট নিবা, তাহলে এটাকে 10 টু দি পাওয়ার 6 বাদ দিয়ে 9.434 মেগা ইলেকট্রোভোল্ট। তোমার যদি এটা এমসিকিউ কোনো জায়গায় আসে তখন দেখবে অপশনে এটাই থাকবে, কারণ অপশনে টিচাররা অত বড় জিনিস লিখতে চায় না, ছোট জিনিস লিখতে চায়। কি ক্লিয়ার? তো এই প্রবলেমটা করতে যে জ্ঞানটুকু লাগবে সেটা আসলে স্থির তড়িতে পড়া, ঠিক আছে? স্থির তড়িতে পড়া, স্থির তড়িতে চার্জ স্থানান্তরে কৃতকাজ, টপিকটার নাম হচ্ছে চার্জ স্থানান্তরে কৃতকাজ, বা কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটা চার্জ বসাইতে যে কৃতকাজ সেই হিসাব নিকাশ। ওকে ডান। তাহলে আসো এবার নেক্সট। তো মোটামুটি গেল, এই টপিকগুলো আমরা পড়লাম, তাহলে 3টা প্রবলেম সলভ হয়েছে। এবার আসো দেখো অন্য একটা প্রবলেম করব, মোটামুটি এই টপিক শেষ। এবার একটা প্রবলেম সলভ করব, খুবই সুন্দর একটা প্রবলেম। এটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার সংক্রান্ত ম্যাথ। রাদারফোর্ডের, নরমালি আমাদের বইতে এই টাইপের ম্যাথ নাই, তবে খুবই সুন্দর একটা ম্যাথ। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার প্রবলেম, আলফা কণা পরীক্ষার গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা। তো চলো দেখি। বলা হচ্ছে একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে, ইউরেনিয়াম বারবার ফোন আসছিল, একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে লক্ষ্য করে 5 মেগা ইলেকট্রোভোল্টের একটি আলফা কণা ছুড়ে দেওয়া হলো, একটি আলফা কণা ছোড়া হলো। আলফা কণাটি নিউক্লিয়াসের দ্বারা 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হলো, 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হলো। সর্বনিম্ন কত দূরত্ব থেকে? সর্বনিম্ন কত দূরত্ব থেকে আলফা কণাটি বিক্ষেপিত হয়েছে বা বিক্ষেপিত হবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা একটু আঁকি, যা বলছে সেই অনুযায়ী একটু চিত্র আঁকি। আসো, এটা হচ্ছে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস, এটা একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস, ইউরেনিয়ামের। এবারে ইউরেনিয়াম নিউক্লিয়াসটাকে লক্ষ্য করেই একটা আলফা কণা ছুড়ে দেওয়া হয়েছে। এটা ধরো একটা আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলটা ছুড়ে দেওয়া হয়েছে নিউক্লিয়াসকে লক্ষ্য করে।
তো এই যে আলফা পার্টিকেল, সেই আলফা পার্টিকেলের একটা বেগ টেক আছে এবং তার শক্তি আছে, তার শক্তির পরিমাণ বলে দিচ্ছে 5 মেগা ইলেকট্রোভোল্ট। এই শক্তি সম্পন্ন একটা আলফা পার্টিকেল, এটাকে ছুড়ে দেওয়া হয়েছে। তো এটা কি করছে, এটা গিয়ে এই আলফা পার্টিকেলটা গিয়ে ধরো এই পয়েন্টে গিয়ে পৌঁছাইছে, এই পয়েন্টে পৌঁছানোর পরে আবার ব্যাক করে ফেরত গেছে, এই পয়েন্টে পৌঁছানোর পরে আবার এভাবে ব্যাক করে ফেরত গেছে। কত ডিগ্রি? 180 ডিগ্রি ব্যাক করে ফেরত গেছে। ঠিক আছে, আলফা পার্টিকেলটা 180 ডিগ্রি ব্যাক করে ফেরত গেছে। তো এই নিউক্লিয়াস থেকে কত দূরত্ব থেকে, এই যে কত দূরত্ব, এই কত দূরত্ব থেকে ব্যাক করবে, এই আর এর মানটা আমাদের বের করতে বলছে, যে নিউক্লিয়াসটা থেকে, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্বনিম্ন কত দূরত্ব থেকে এটা ব্যাক করবে। দেখো এই আলফা পার্টিকেল, এটা হচ্ছে পজিটিভ চার্জ, হিলিয়াম নিউক্লিয়াস এটা হচ্ছে পজিটিভ চার্জ। তো একটা পজিটিভ চার্জকে লক্ষ্য করে আমি আর একটা পজিটিভ চার্জ ছুড়ে দিছি। তাহলে চিন্তা করে দেখো, এইটা একটা পজিটিভ চার্জ আর এটা একটা পজিটিভ চার্জ, এর বেগ দিয়ে ছুড়ে দিছি। তাহলে এই পজিটিভ চার্জটা তো একে বিকর্ষণ করতে থাকবে, বল দিয়ে বিকর্ষণ করতে থাকবে। তা আমি বেগ দিয়ে ছুড়ে দিছি, তাহলে এটা যাবে এদিকে, কিন্তু সে যাওয়ার সময় বিপরীত দিকে বল অনুভব করবে। তো চিন্তা করো তো, তুমি একদিকে ছুটে যাচ্ছ, কেউ যদি তোমার ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করে, তোমার বেগ বাড়বে না কমবে? চিন্তা করো, কমন সেন্স খাটাও, বুঝো, তোমার বেগটা কমতে থাকবে। তাহলে এই পজিটিভ চার্জটাকে যদি আমি এরকম ছুড়ে দিই, যেহেতু এই পজিটিভ চার্জটা বিকর্ষণ করতেছে, তাহলে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে সে যখন যাইতে থাকবে, উল্টা দিকে যেহেতু বল কাজ করতেছে, তাহলে আস্তে 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 তার বেগটা কমতে থাকবে। বেগটা কমতে 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 এক সময় ধরো এখানে গিয়ে বেগটা জিরো হয়ে গেছে, এই পয়েন্টে গিয়ে বেগ হয়ে গেছে জিরো, বেগ আর নাই, বেগ হয়ে গেছে জিরো। তাহলে আর তো যাবে না, তাহলে আর না গেলে কি হবে, এর তো বিকর্ষণ বল আছে, যেহেতু আর যাবে না, তাহলে বিকর্ষণ বলের তুলনায় বিকর্ষণ বলের দরুন সে আবার ধাক্কা খেয়ে ব্যাক করে পিছনের দিকে ফেরত আসবে। তাহলে বেগ ছিল ভি, আস্তে 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 বেগ কমতে কমতে জিরো হবে, তারপর আবার ব্যাক করে ফেরত আসবে। ঠিক আছে, তারপর আবার ছুটে আবার ফেরত আসবে। তাহলে এই ঘটনাটা ঘটবে না? তাহলে এই যে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ফেরত আসতেছে না, এই যে একটা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্ব থেকে ফেরত আসতেছে, এই দূরত্বের মানটা আমাদের বের করতে বলছে, এই ছাড়া আর কিছুই না। তোমার রাদারফোর্ডের আলফা কণা বোঝারও দরকার নেই, আলফা কণা পরীক্ষা টরীক্ষা এগুলো কিচ্ছু বুঝতে হবে না, তুমি খালি বুঝবা একটা পজিটিভ চার্জ লক্ষ্য করে একটা পজিটিভ চার্জ ছুড়ে দেওয়া হয়েছে, তো এই পজিটিভ চার্জের বিকর্ষণের ধাক্কায় 180 ডিগ্রি বিক্ষেপিত হয়ে ব্যাক করে ফেরত আসতেছে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা। ঠিক আছে, এই পজিটিভ চার্জের বিকর্ষণের ধাক্কায় সে 180 ডিগ্রি রোটেট করে ফেরত আসতেছে। তো বলা হচ্ছে কত দূর থেকে ফেরত আসবে, এর বাড়ির কত দূর থেকে ফেরত আসবে, তো সেই দূরত্বটাই আমাদের বের করতে হবে। এই দূরত্বটাই সর্বনিম্ন কত দূরত্ব থেকে যে ব্যাক করে ফেরত আসবে, এইটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ভাবো, ম্যাথ খুব ইজি। শক্তির সংরক্ষণশীলতা দিয়ে ভাবো, দেখো ম্যাথ খুব ইজি। তো শক্তির সংরক্ষণশীলতা কি, এই যে ইলেকট্রনটা, তার বেগ ছিল, সুতরাং তার হাফ এম বি স্কয়ার গতিশক্তি ছিল। ঠিক আছে, তো সেই গতিশক্তি দিয়ে দিছে 5 মেগা ইলেকট্রোভোল্ট। মানে এমন যদি হইতো বেগের মান বলে দিত, ভরের মান, ধরো আমরা আলফা পার্টিকেলের ভরের মান বের টের করে নিতাম, তো তারপরে আমরা হাফ এম বি স্কয়ার দিয়ে বেগ বের করতাম, কিন্তু অত ঝামেলা করতে বলে নাই, ডাইরেক্ট শক্তির মান বলেই দিচ্ছে, এর গতিশক্তি বলেই দিচ্ছে যে এত গতি সম্পন্ন ইলেকট্রন, তো এত গতি সম্পন্ন মানে কোন গতি, এটা গতিশক্তি, দ্যাট ইজ ইকে, কাইনেটিক এনার্জি বলে দিচ্ছে। তাহলে এই যে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি বেগ কমতে কমতে এই পয়েন্টে গিয়ে সে ব্যাক করে ফেরত আসছে, কারণ এই পয়েন্টে বেগ তার জিরো হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই হাফ এম বি স্কয়ার, এই যে কাইনেটিক এনার্জি 5 মেগা ইলেকট্রোভোল্ট, এটা গেল কোথায়? ঠিক আছে, এটা গেল কোথায়? এই শক্তিটুকু, শক্তির তো সৃষ্টি বা ধ্বংস নেই, খোঁজো এই শক্তিটা গেল কোথায়, এই শক্তিটা কোথায় গেল, এই প্রশ্নের উত্তর পাইলেই তুমি ম্যাথটা পারবা। তাহলে আমি শক্তির সংরক্ষণশীলতা খাটাবো, শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে, পাই, শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে পাই, কি পাই আমরা? শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে লিখতে পারি আলফা কণার গতিশক্তি, এটা সমান সমান কিছু একটা লিখতে চাই। তো তুমি এবার বলো এই শক্তিটা গেল কোথায়, এই গতিশক্তিটা কোথায় ব্যয় হলো, কোন কাজে ব্যয় হলো? একটু আগেই আমরা এই জিনিসটা পড়ছি, যে কোনো একটা চার্জ, ধরো একটা পজিটিভ চার্জ, তার তো একটা ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র, এর মধ্যে অন্য কোনো একটা চার্জ এনে আমি বসাবো, এর মধ্যে অন্য কোনো একটা চার্জ এনে যখন আমি চার্জটা এনে এখানে বসাবো, তখন তো অবশ্যই আমার কাজ করতে হবে, সেই কাজটাই
সেই কৃত কাজটাই এই চার্জের মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। তাহলে আমার দ্বারা যে কৃত কাজটা হবে, একে এর মধ্যে আনতে যে কাজটা হবে, সেই কাজটাই এর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। এখন মনে করো কেউ ছুড়ে দিল, দৌড় দিয়ে চলে আসছে, তো দৌড় দিয়ে চলে আসছে মানে কি, বেগ নিয়ে আসতেছে, বেগ নিয়ে আসতেছে, আস্তে 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 বেগ কমতে কমতে এখানে গিয়ে সে বেগটা হয়ে গেছে শূন্য, তো এই পয়েন্টে আসলো। তো তাহলে বেগ নিয়ে আসতেছিল, তার মানে তার একটা গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটা নিয়ে আসলো। এই গতিশক্তিটাই এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে একে বসাইতে কৃত কাজে মানে বিভব শক্তিতে ব্যয় হলো। কি কথা বুঝছো? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে চিন্তা করতে হবে যে শক্তির তো ভাই সৃষ্টি বা ধ্বংস নেই, তাহলে শক্তিটা গেল কোথায়? তো শক্তিটা গেল কোথায় এটা তো এমনি বুঝে যাবো যে এইটা একটা পজিটিভ চার্জ, ইউরেনিয়াম নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা নিজে একটা পজিটিভ চার্জ। তাহলে এর যে নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসের যে ক্ষেত্র, এর ক্ষেত্রের মধ্যে একটা আলফা পার্টিকেল সে পজিটিভ চার্জ গিয়ে এখানে অবস্থান করতেছে, তো অবস্থান করলে এতে তো বিভব শক্তি জমা হবে। তাহলে সেই বিভব শক্তিটাই, ভালো করে খেয়াল করো, সেই বিভব শক্তিটাই এই গতিশক্তি থেকে আসছে। মজার ব্যাপারটা কি জানো? দেখো ভালো করে বোঝো। আলফা পার্টিকেল, এটা হচ্ছে ইউরেনিয়াম নিউক্লিয়াস, পজিটিভ চার্জ, এইখান থেকে যাচ্ছে, এইখান থেকে ধরো ভি বেগ নিয়ে যাচ্ছে, যাইতে 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 এই পয়েন্টে গিয়ে আরেকটু কাছে নিয়ে, এই পয়েন্টে গিয়ে তার বেগ হয়ে গেল 0। তাহলে এই পয়েন্টে তার ছিল গতিশক্তি, সেই গতিশক্তি এইখানে গিয়ে এই যে চার্জটা, এই আলফা পার্টিকেল, এই যে পজিটিভ চার্জটা, এটা এখানে বসলো, কার? এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে বসলো, বসলে এর বিভব শক্তি অর্জন করলো। তাহলে সেই বিভব শক্তিটা হচ্ছে ইপি। ইপি আসলো কোত্থেকে? ইকে থেকে। দেখো এই পয়েন্টে বেগ 0, গতিশক্তি নেই, তাহলে গতিশক্তিটাই কনভার্ট হয়ে কিসে পরিণত হলো? বিভব শক্তিতে। এবার পরবর্তীতে খেয়াল করো, এ কি এখানে বসে থাকবে? না, তখন এর ধাক্কায়, এর বিকর্ষণে এ আবার ব্যাক করে এখানে ফেরত আসবে। আবার ব্যাক করে যখন এখানে ফেরত আসবে, তখন এই বিভব শক্তিটাই আবার পরিণত হবে কিসে? গতিশক্তিতে। অর্থাৎ এ যখন আবার এখানে ফেরত আসবে, তখন সে আবার ভি বেগ প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই বিভব শক্তিটাই আবার গতিশক্তিতে কনভার্ট হবে, সেম গতিশক্তিতে কনভার্ট হবে। যদি অন্য কোনো ভাবে শক্তির খরচ না হয়, তাহলে সেম গতিশক্তিতে কনভার্ট হলে আমি আবার সেম বেগটা পেয়ে যাবো। এটাই বোঝান, আর কিছু নেই, এই তো শেষ। তাহলে এই আলফা কণার গতিশক্তি হচ্ছে বিভব শক্তি, যে ইউরেনিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে, এত এর তড়িৎ ক্ষেত্রে আলফা কণার বিভব শক্তি, আলফা কণার বিভব শক্তি। ঠিক আছে, লিখলাম, লিখে তোমাকে বুঝাই করলাম। ঠিক আছে, তুমি পরীক্ষায় না লিখলেও চলবে, এত কিছু না লিখলেও চলবে। তাহলে ই কে সমান সমান ইপি। এবার আসো, ই কে দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার। তো সেই হাফ এম ভি স্কয়ার মানটা তো দেওয়াই আছে আমার, হাফ এম ভি স্কয়ার না লিখলেও চলতো। পটেনশিয়াল এনার্জি, একটু আগে তোমাকে পটেনশিয়াল এনার্জি আমি শিখাইছি, যে পটেনশিয়াল এনার্জি 1/4 পাই এপসাইলন নট বড় হাতের কিউ ছোট হাতের কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এই আর এর মানটাই আমরা বের করতে চাই, যেখানে বড় হাতের কিউ হচ্ছে ইউরেনিয়াম নিউক্লিয়াসের চার্জ, ইউরেনিয়াম নিউক্লিয়াসের চার্জ 92 ই, জেড ই 92 ই। আর ছোট হাতের কিউ হচ্ছে আলফা পার্টিকেলের চার্জ, ছোট হাতের কিউটা কি? আলফা পার্টিকেলের চার্জ। তো আলফা পার্টিকেল আলফা হচ্ছে 4He2, 4He2। তো আলফা পার্টিকেলের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 2। শেষ, ম্যাথ হয়ে গেছে। তাহলে 5 মেগা ইলেকট্রোভোল্ট, এটাকে জুল এককে নিয়ে নি, 5 মেগা ইলেকট্রোভোল্ট, তাহলে 5 ইন্টু 10⁶ ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, 10⁶ ইলেকট্রোভোল্ট। এবার একে জুল বানাইতে গেলে আমরা যদি জুলকে ইলেকট্রোভোল্ট বানাই 1.6 ইন্টু 10⁻⁻⁹ দিয়ে ভাগ দিই। আর যেহেতু আমরা এখানে ইলেকট্রোভোল্টকে জুল বানাবো, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻⁹ দিয়ে গুণ দিব। এটা হচ্ছে 9 ইন্টু 10⁹। বড় হাতের কিউ ছোট হাতের কিউ, তাহলে 92 গুণ 2 গুণ ই ইন্টু ই 1.6 ইন্টু 10⁻⁻⁹ এর স্কয়ার ডিভাইডেড বাই আর। এই আর এর মানটাই আমরা বের করতে চাই, ওটাই আসলে আর মিনিমাম, যে কত দূরত্ব থেকে ব্যাক করে ফেরত আসবে। তো সেই আরটাই আমরা বের করতে চাই। 9 এক্সপোনেনশিয়াল ফাংশন 9 এক্সপোনেনশিয়াল ফাংশন 9 ইন্টু 92 ইন্টু 2 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন 19 তার স্কয়ার ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁶ ইন্টু 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19। তাহলে 5.2 ইন্টু 10⁻⁻14 মিটার, এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে, 92 ই কি মারবো, এই বড় কিউটাই তো 92 ই, এই যে এটা
এটার চার্জই তো 92। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92। তাহলে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের চার্জ কত? 92 ই। আর আলফা পার্টিকেলের পারমাণবিক সংখ্যা 2। তাহলে আলফা পার্টিকেলের এর যে চার্জটা, এই যে ছোট হাতের কিউ, সেটা কত? 2 ই। সেটা হচ্ছে 2 ই। ভাইয়া বুঝবো কেমনে কোন ম্যাথে শক্তি সংরক্ষণশীলতা কাজে লাগবে? কোন ম্যাথে শক্তি সংরক্ষণশীলতা কাজে লাগবে? দেখো ম্যাথটা পড়লেই বোঝা যায় যে এত মেগা ইলেকট্রোভোল্ট শক্তি তো কত দূরত্ব থেকে বিক্ষেপ হয়ে ফেরত আসবে। প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে, যেমন যখন আমি এই প্রথম ম্যাথটা যখন এটা আমি পড়ি, আমি তো সলভ দেখার আগে বুঝে গেছিলাম যে এইভাবে করতে হবে, যে 5 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি সেটাই ব্যয় হচ্ছে বিভব শক্তিতে। তাহলে বিভব শক্তির ওইখানে 1/4πε0 কিউ কিউ বাই আর, ওখান থেকে আর বের করে নেওয়া যাবে। ঠিক আছে? তো এইভাবেই তো শক্তি সংরক্ষণশীলতা দিয়ে এইভাবে চিন্তা করতে হবে। প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা কোন ম্যাথ কিভাবে করতে হবে মাথায় চট করে চলে আসবে। কি ক্লিয়ার? ওকে ডান। 2টা ক্লাস জমা পড়ে গেছে। রেদওয়ান আহমেদ বলছে 2টা ক্লাস জমা। এই ক্লাস জমা পড়বে কেন? আমি ক্লাস নিই তো কত ছোট ছোট ক্লাস। হ্যাঁ, আমাদের অপার ভাই অনেক বড় বড় ক্লাস নেই, আমি তো অত বড় বড় ক্লাস নিই না, আমি তো ছোট ছোট ক্লাস নিই। তো ক্লাসগুলো কেন জমা পড়বে বলো তো? আমার ক্লাস তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই হয়, তাই না? তাহলে এবার ভাই তোমরা একটা ম্যাথ করবা, বুঝছো? এবার তোমাদের একটা ম্যাথ দিব, দিব এই যে এই বই থেকে দিব, বলে একটা ম্যাথ দিই, তাহলে তোমরা এবার করবা এই একই রকম ম্যাথ। দেখো তো তোমরা পারো কিনা। বলা হচ্ছে সিলভার অ্যাটমের অ্যাটমিক নাম্বার অফ সিলভার 47। আসো আমার বাংলায় লিখি। সিলভারের পারমাণবিক সংখ্যা 47। একটি আলফা কণাকে কত বেগে ছুড়লে তা সিলভার নিউক্লিয়াসটি দ্বারা 2.5 ইন্টু 10⁻⁻14 মিটার দূরত্ব থেকে 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হবে। নাও এটা তোমাদের পারতে হবে, আগেরটা পারলে এটা পারা উচিত। বলো ওইটা কি বই ভাইয়া? ওটা কোনো বই না, তুমি যা লিখছি বোর্ডে তাই পড়ো, তোমার যা পড়াই তাই পড়ো, সব জানতে হবে না ওটা কোন বই। ঠিক আছে? এটা হচ্ছে নিট এক্সামের কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে এই যে নিট এক্সামের কোশ্চেন ব্যাংক, বুঝছো? নিট ফিজিক্স। শোনো আমরা ফিজিক্সের হচ্ছে কি এই যে বিভিন্ন ওদের যেই বা নেট কোশ্চেন যেগুলা, এগুলা মোটামুটি আমাদের সিলেবাসে যা আছে ওগুলা কিন্তু আমরা কভার করে দিই। অনেকে মনে করে যে এই সকল বই ওদের বইগুলাও পড়তে হবে। দেখো নট নেসেসারি দ্যাট। যেটা দরকার সেটা আমাদের ক্লাস লেকচার স্লাইড প্র্যাকটিস যে প্রবলেমগুলো আছে ওইগুলোর মধ্যে ইনক্লুড থাকে। তো যারা মনে করো সময় নষ্ট করবে না, অনেকে মনে করো যে পণ্ডিতি করে সময় নষ্ট করে, ঠিক আছে? এই সময় নষ্ট করতে গিয়ে মনে করো যে খুব মারাত্মক ভাবে ধাক্কা খায়, তো এটা কিন্তু করা যাবে না। যেমন ধরো এদের এই যে এত কিছু আছে, ঠিক আছে? এদের ধরো যে অধ্যায়টা আমরা পড়াচ্ছি এই অধ্যায়ের অনেক জিনিস আমাদের নাই, তো এই কারণে ধরো এই বই তুমি প্রথম থেকে শুরু করে চিন্তা করলা যে না আমি এখন বসে এই বই শেষ করব, তাহলে কিন্তু তোমার মাথাটা সব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে ঠিক আছে, যেমন এইটা ধরো ইংরেজিতে লেখা একটা কোশ্চেন ছিল, আমি সেটা বাংলা অনুবাদ করে দিছি। তো তোমার সব মাথার মধ্যে ঢুকাইতে হবে না, কিন্তু বুঝতে পারছো? সব খাইতে গেলে দেখবা বদ হজম হয়ে যাবে, সব খাইতে গেলে দেখবা বদ হজম হয়ে যাবে, এই কারণে খাবার বেছে বেছে খাইতে হবে। তো চলো, এই যে অনেকে উত্তর বের করে ফেলছো, খুবই সহজ জিনিস। তাহলে চিত্র আর আকার কি দরকার আছে বলো তো? এটা সিলভার নিউক্লিয়াস, এটার দেখো এটার দ্বারা এই যে এখান থেকে
এখান থেকে একটা আলফা পার্টিকেল এটাকে ছুড়ে দেওয়া হয়েছে। তো কত বেগ দিয়ে ছুড়ে দেওয়া হয়েছে সেই বেগের মানটা বের করতে বলছে। এখানে গিয়ে তার বেগটা হয়ে যাবে 0, ভি হয়ে যাবে 0। তো কত দূরত্ব থেকে ব্যাক করবে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আর, সেই আর এর মানটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আবার 180 ডিগ্রি ব্যাক করবে। তাহলে ওই একই কথা, শক্তির সংরক্ষণশীলতা খাটিয়ে পাই গতি শক্তি ই কে ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইপি। এবার ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি ইপি এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, ওই যে বড় হাতের কিউ ছোট হাতের কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এবার আসো দেখি বড় হাতের কিউ সিলভার নিউক্লিয়াস, তার অ্যাটমিক নাম্বার বলে দিচ্ছে 47। তাহলে 47 ই, আর আলফা পার্টিকেল যার, এই আলফা পার্টিকেল এটাকে আমরা ছোট হাতের কিউ বলি, যার চার্জ হচ্ছে 2e। ওকে, তাহলে এবার এখান থেকে আমাদের কি কোন মানটা বার করতে হবে, এই বেগের মানটা বার করতে হবে। ঠিক আছে, বেগের মানটা বার করতে হবে। কি ক্লিয়ার? তাহলে এবার আসো বেগের মানটা বার করতে হবে। তাহলে মান বের করো। আলফা পার্টিকেলের এইবার একটা কথা আছে ভাই, আলফা পার্টিকেলের ভর কত? আলফা পার্টিকেলের ভর কত? আলফা পার্টিকেলের নিউক্লিয়াসের ভর কত বলো? এর ভর কত? 4He2। এর ভর কত? এই যে 4, এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। তো তোমরা জানো কিনা নিউটন এবং প্রোটনের চার্জ, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। নিউটন এবং প্রোটনের চার্জ যেটা প্রায় সমান এবং তার মান হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। ঠিক আছে, এটা তাহলে প্রোটন এবং নিউটনের চার্জ 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, সেম সেম। তো এর দুইটা প্রোটন দুইটা নিউটন আছে, তাহলে 2 গুণ এত 2 গুণ এত টোটাল চার্জ হবে, সরি টোটাল ভর হবে। তাহলে টোটাল ভর এটা হচ্ছে 2mn প্লাস 2mp এর ভর। তো যেহেতু একই ভর, তাহলে একবারে 4 গুণ দিয়ে দিই, আলাদা আলাদা করে গুণ দেওয়ার কি দরকার? 4 ইন্টু হয় mn লিখি নয়তো mp লিখি। তাহলে 4 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। বুঝতে পারছো? ক্লিয়ার? কি আবার একটু বলবো? প্রোটন এবং নিউট্রনের চার্জের মান প্রায় সমান এবং তা হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের ভর, সেম মান। ঠিক আছে, প্রায় সেম মান। এবার তাহলে এর হচ্ছে দুইটা প্রোটন আছে আর দুইটা নিউট্রন আছে, তো টোটাল ভর কত? তাহলে 2 গুণ প্রোটনের ভর 2 গুণ নিউট্রনের ভর যোগ করবা। তো যেহেতু প্রোটন নিউট্রনের ভর একই, তাহলে একবারে 4 এর সাথে গুণ দিয়ে দাও। তাহলে এবার শেষ। হাফ এম 4 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এই বেগের মানটা ভি স্কয়ার, বেগের মানটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তারপরে বড় কিউ 47 গুণ 2 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার স্কয়ার ডিভাইডেড বাই আর এর মান। তো আর এর মানটা দেওয়া আছে আমাদের যে কত দূরত্ব থেকে, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। ঠিক আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে হিসাব করি, 0.5 9 এক্সপোনেনশিয়াল ফাংশন 9 গুণ 47 গুণ 2 গুণ 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 19 তার স্কয়ার। ঠিক আছে, তার স্কয়ার ভাগ 2.5 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 14 ভাগ 4 গুণ 1.67 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 27 ভাগ 0.5 রুট ওভার অ্যান্সার। দেখো তো বেগের মানটা কত আসছে, 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। দেখো তো এটা আসছে কিনা। গুড, দেখি উত্তর মিলছে কিনা। হ্যাঁ, কি ক্লিয়ার? কি ব্যাপার? mass of proton is the distance between proton and silver nucleus is what? ও আচ্ছা, ঠিক আছে, ওকে, মিলছে। দিয়ে করে দিয়েছি। 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 দিয়ে কেন করবা? ওটা তো ইলেকট্রনের। একটু ভাই একটু রিভিউ করেন। আচ্ছা ঠিক আছে, তাই রিভিউ করছি। দেখো এই যে আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলটা এই নিউক্লিয়াসকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া হয়েছে। এই আলফা পার্টিকেলটা ওই নিউক্লিয়াসকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে আলফা পার্টিকেলের ভর এম, তার বেগ হচ্ছে ভি, তাহলে হাফ এম ভি স্কয়ার হচ্ছে তার গতিশক্তি।
তো এই গতিশক্তি কোথায় গেল? এই গতিশক্তি ব্যয় হলো এই পয়েন্টে আসতে বিভব শক্তিতে। তো এই পয়েন্টের বিভব শক্তি একটু আগে করছিলাম 1/4 পাই এপসিলন নট বড় হাতের কিউ ছোট হাতের কিউ ডিভাইডেড বাই আর। অর্থাৎ আগের যে ম্যাথটা সেই ম্যাথটাই। আগে আমাদের বিভব শক্তি দেওয়া ছিল, সরি গতিশক্তির মানটা দেওয়া ছিল। আমরা এখান থেকে আগে আরটা বের করছি, এবার আর দেওয়া আছে, বেগটা বের করতে বলছে। এম এর মান হচ্ছে একটা আলফা পার্টিকেলের নিউক্লিয়াসের ভর। এম এর মান হচ্ছে একটা আলফা পার্টিকেলের নিউক্লিয়াসের ভর। কি ক্লিয়ার? তাহলে আমরা ভরটার সব জানি, মান বের করলাম। যদি এখানে আলফা পার্টিকেল না বলে এটি আলফা কণা, এই আলফা কণা না বলতে যদি বলতে একটা প্রোটনকে ছুড়ে দেওয়া হলো, তাহলে এখানে বসাইতাম একটা প্রোটনের ভর। ঠিক আছে? যদি বলতে একটা প্রোটনকে ছুড়ে দেওয়া হলো, তাহলে আমরা এখানে বসাইতাম একটা প্রোটনের ভর। এই ছাড়া আর কিছুই। কি ক্লিয়ার? বোঝা গেছে? তো দেখো কিছু না পড়ায় অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আজকে আমরা তেজস্ক্রিয়তা পড়তে চাইছিলাম মূলত। আসলে বলো, তো তেজস্ক্রিয়তা কি আজকে শুরু করব? বলো, শুরু করব না নেক্সট দিন শুরু করব? তেজস্ক্রিয়তা পরীক্ষা আছে নেক্সট ভাইয়া, পোল দেন, পোল লাগবে না। আচ্ছা তাহলে শোনো, তেজস্ক্রিয়তা অংশ তাহলে আমরা নেক্সট দিন শুরু করব। তেজস্ক্রিয়তা অংশ, তেজস্ক্রিয় বিক্রিয়ার যে অংশ আছে সেই অংশ তাহলে আমরা নেক্সট দিন শুরু করব। ঠিক আছে? আজকে ওইটাও পড়তে চাইছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, থাক। ওকে, তাহলে টাটা। তবে যে ম্যাথগুলো করাচ্ছি ম্যাথগুলো কিন্তু করো, আমরা একটু একটু করে কিন্তু অনেক পড়ে ফেলবো।